নমস্কার, কেমন আছেন বন্ধুরা? গল্প পাঠে প্রিয়াঙ্কার সাথে আপনাদের স্বাগত। মানুষের গোটা জীবনটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে থাকি, যেমন শৈশব, কৈশোর, যৌবন এবং বৃদ্ধ। সারা জীবনে মানুষ যত সুখ বা দুঃখ পেয়ে থাকুক না কেন, তার থেকে অনেক বেশি দুঃখ অপেক্ষা করে থাকে বৃদ্ধ বয়সের জন্য। চলুন, আজকের গল্প সাহিত্যিক বাণী বসু রচিত লিখন। ব্রজকিশোরবাবু মধ্যম দৈর্ঘ্যের গাঁট্টা গোট্টা চেহারার মানুষ। বেশ গোপ আছে, চাপ গোপ। বেশি কথাও বলেন না, আবার কম কথাও বলেন না। অর্থাৎ কারো কারোর সঙ্গে বেশ কথা বলেন, কারো কারো ব্যাপারে হা হা করে সেরে দেন। আবিশে বড়বাবু ছিলেন। কোনো কোনো সমবয়সী সহকর্মী, কোনো কোনো অধস্তন ছেলে ছোকরার সঙ্গে বেশ জমাট আলাপ ছিল। মেয়েরা শ্বশুরবাড়ি থেকে এলে, ভালো আছো তো? জামাই বাবাজি এলো না কেন? কাজ পড়েছে? ভালো ভালো। নাতি নাতনিদের সঙ্গে, কি দাদু ভাই, পড়াশোনা কেমন হচ্ছে? দিদি ভাই, একটু সকাল সকাল করে বড় রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। গিন্নির সঙ্গে অবশ্য সম্পর্কটা একটু আলাদা রকমের। 40-এর আগে পর্যন্ত ব্রজকিশোর বাবু গিন্নির সঙ্গে দোলনায় দুলেছেন। এক পানের বাটা থেকে দুজনে ও একে পান খাইয়েছেন, রঙ্গরসিকতা করেছেন, আর দুলে দুলে হেসেছেন। খেলাধুলার জন্য লুডো, তাস আর চাইনিজ চেকার সদা সর্বদা ঘরে মজুদ থাকত। সাপ লুডোটা যদিও সবচেয়ে পছন্দ ছিল দুজনের। 3 মাস অন্তর মাইনের টাকা থেকে জমিয়ে ব্রজকিশোর বাবু গিন্নিকে একটি জব্বর শাড়ি কিনে দিতেন। হাতি পেরে কি গঙ্গা যমুনা পার, কি পাছা পেরে। গিন্নি বেটে মানুষ, রং টকটক করছে, নাকটি বড়ির মতন, চুল কালো কুচকুচে তৈলাক্ত মসৃণ। সেই খাটো মোটাসোটা শরীরটিতে লাল কালো গঙ্গা যমুনা পার শাড়িখানা পরে ঝনাত করে যখন পিঠের পিছনে চাবিটি ফেললেন, নাকের হিরেটিতে আলো ঝলকে উঠত। তখন ব্রজকিশোর বাবুর ভেতরটা কি করত তা একমাত্র ব্রজকিশোর বাবুই জানেন, আমরা জানি না। বয়স পশ্চিমে হেলতে থাকলো। ব্রজকিশোর বাবুর ব্রজকিশোরীও ক্রমশ বৌমাদের রান্নাঘরে, আতুর ঘরে সেদতে লাগলেন। দোলনায় ছেলে বউকে টপকে নাতি নাতনিরা বন্ধু বান্ধব নিয়ে দুলতে লাগলো। পান খাওয়া কমে এলো। খেলাধুলোর গিন্নি ক্রমশই আরো খেলুড়ে সংগ্রহ করতে লাগলেন। বড় নাতি দুলাল বলে, আমি কিন্তু লাল নেব। নাতনি শিলু বলবে, আমি নীল। সবাই সব নিয়ে দিয়ে ব্রজকিশোর বাবুর পড়ে থাকবে ম্যাটমেটে অলক্ষণে হলদে। রোজ রোজ। একদিনও তো মানুষ বুড়ো মানুষটাকে লাল দেয়। তার ঘর তার লুডু। হয় নাতি নয় নাতনি লাল নিয়ে বসে আছে। তার উপর কোথা থেকে শিখে এসেছে কেচে খেলা। খুঁটি উঠে গেল। তারপর আবার সেখান থেকে দান মতো নেমে কুচকুচ করে দাদুর খুঁটি কাটছে। আহ গেল, যা। কয়েকদিন খেলে খেলায় জম্মের মতো বীতশ্রদ্ধ হয়ে ব্রজকিশোর বাবু বললেন, রোদ তো চাই, খেলবো না, তোরা খেলগে যা। 3 জনে খেলা হয় নাকি? দাদু এসো না। না। গিন্নি কটাক্ষে চেয়ে বললেন, বাবুর বুঝি রাগ হলো? হ্যাঁ, রাগ হলো। ব্রজকিশোর বাবু বারান্দায় পাতা বেতের চেয়ারে গিয়ে গ্যাট হয়ে বসলেন, হাতে খবরের কাগজ। আশা করি আমি বোঝাতে পেরেছি এই ব্রজকিশোর বাবুর চাকরি থেকে অবসর গ্রহণ করতে হলে কিংবা স্ত্রী বিয়োগ হলে কি বিপদ হবে। তাই হলো, এবং একসঙ্গে হলো। সেপ্টেম্বর মাসে 3 বছর এক্সটেনশনের পর ব্রজবাবু রিটায়ার করলেন। মালা ও চন্দন, ছাতা ছড়ি, ধুতি পাঞ্জাবি, শাল নিয়ে। শালটি ঈষৎ বেগুনি আভার, আসল পশমিনা। আদর করে গিন্নির গায়ে জড়িয়ে দিলেন। অক্টোবর মাসে পুজোর সপ্তমীর দিন
অষ্টমীর বাজার করে আনলেন স্বামী স্ত্রীতে। ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, কুমড়ো, টমেটো, প্যাকেটের ময়দা, ভালো ঘি, নৈনিতাল আলু, 1 নম্বর ছোলার ডাল, কিশমিশ, বেগুন। সন্ধ্যাবেলায় গৃহিণী ঘুরে পড়লেন তো পড়লেন, আর উঠলেন না। নার্সিংহোম ঘুরে একেবারে কেওড়াতলা চলে গেলেন। সবকিছু চুকে বুকে গেলে বুকের ওপর আড়াআড়ি হাত, মাথা ঝুঁকিয়ে বারান্দায় দাঁড়িয়েছেন দেখে বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা এসে বলল, বাবা বাবা, আমরা তো আছি। একটু দূরে 3 ছেলে। বড় হয়ে অবধি বাবার সঙ্গে মুখোমুখি কথা বলা অভ্যাস নেই। কি ইশারা করলো যে যার বউকে। বড় বউ বলল, বাবা আপনি আরাম করুন। মেজ বলল, কোনো ভাবনা নেই। ছোট বলল, আমরা সবাই আছি। ব্রজকিশোর বললেন, বলে ঘরে চলে গেলেন। দরজাটা বন্ধ করে দিলেন। থাকো বাবা, সবাই থাকো, কিন্তু ওইখানে থাকো, ওই চৌকাঠের বাইরে। ঘরে যদি থাকি তো আর কাউকে মনোমতো না পেলে আমি আমাকে নিয়েই থাকবো। তোমরা তোমাদের সংসারে, আমি আমার সংসারে। 4 বেলা 4টি খেতে দিও, ব্যাস। বাড়িখানে ব্রজকিশোর বাবুর ঠাকুরদার করা। তার বাবা, তিনি, ছেলেরা যে যেমন পেরেছে বাড়িয়েছে, সারিয়েছে। ব্রজকিশোর বাবুর ঘর বরাবরই দক্ষিণ পশ্চিমে। দেয়ালগুলোতে কি মশলা, কি ইট ব্যবহার করেছিল মিস্ত্রি কে জানে। বর্ষার পর দেওয়াল, বিশেষত পশ্চিমের দেওয়াল কেমন ভেপসে ওঠে, চুনকাম অসমান, ছোপ হয়ে যায়। ঘরের একদিকে একটি সেকেলে পালঙ্ক, পালঙ্কের তলায় গিন্নির সেলাই মেশিন, গরম জামা কাপড়ের ট্রাঙ্ক বাক্স। ঘরের উল্টো দিকে কাজ করা আয়নাওয়ালা মেহগনির আলমারি, পাশে আলনা, তার পাশে টেবিলে আয়না বসানো। সামনের চেয়ারে বসে কাজকর্ম করাও চলে, আবার দাড়ি কামানো, চুল বাঁধা, সাজগোজ এসবও চলে। চলে মানে চলতো। ড্রয়ারের মধ্যে এখনো একটাতে গৃহিণীর ফিতে কাটা চিরুনি মজুদ, আর একটাতে চিঠি লেখার সাজ সরঞ্জাম, খাম, পোস্টকার্ড, লেটার প্যাড, কলম ইত্যাদি ইত্যাদি। ঘরের একদিকের দরজা দিয়ে দোতলার দালানে যাওয়া যায়, আর একদিকের দরজা দিয়ে সরু জাল ঘেরা বারান্দায় যাওয়া যায়। বারান্দায় একটি কাপড়ের ইজি চেয়ার পাতা আছে, একটি টিয়ার খাঁচা আছে, আর একটি আড়াআড়ি তারে ব্রজবাবুর জামা কাপড়, অর্থাৎ লুঙ্গি, ফতুয়া, গেঞ্জি, রুমাল, গামছা শুকোয়। এই ঘরেই, এই পালঙ্কেই পূর্বে মাথা, পশ্চিমে পা ব্রজবাবু শোয়ার সময় শুয়ে থাকেন। কাজের মানুষ, অলস্য, কুড়েমি কোনো দিনও অভ্যেস নেই। কিন্তু মুখ ফুটে বৌমাদের বলতে পারেন না, আমাকে বাজারটা করতে দাও। একদিন এক ছেলে চা খেয়েই পাই করে বাজারে ছোটে। সরু চিলতে বারান্দায় নিজের কাপড়ের আরাম চেয়ারে বসে বসে তিনি দেখেন। একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 7 দিন দেখলেন, তারপর আর পারলেন না। 8ম দিনের সকাল 7টায় বড় বৌমা চান করে কাপড় মেলছে, মেজ বৌমা ভাত বসাবার চাল ধুচ্ছে, ছোট চা ঢালছে কাপে কাপে। ব্রজবাবু থলি হাতে দাঁড়িয়ে গলা খাকারি দিলেন। মেজ বউ চমকে মুখ ফিরিয়ে তাকালো। ব্রজবাবুর গলা খাকারির মানে, আমার বাজারের টাকাটা দাও বৌমা। মেজ বৌমা বলল, ও কি বাবা, আপনি কেন থলি হাতে? ছোট বৌমা বলল, এখনো চা খাওয়া হলো না। বড় বৌমা বলল, বাবা আপনি ওপরে যান, শিবু আপনাকে চা দিয়ে আসছে। ছি 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 রিনি, কত দেরি করলি বলতো। ব্রজকিশোর বাবুর এদের সঙ্গে এত কথা বলা 7 জন্মেও অভ্যাস নেই। তবু বললেন, বাজারটা আমিই করে দিচ্ছি, ওদের তাড়া আছে, চা খেয়ে যাচ্ছি। ছোট ছেলে রবি ছুটে এলো, থলেটা হাত থেকে একরকম ভাবে কেড়ে নিয়ে বলল, না না, আপনি কেন ব্যস্ত হচ্ছেন, বলুন
আপনার কি খাওয়ার ইচ্ছে আমি নিয়ে আসব। ব্রজকিশোর বুঝলেন এরা তার বাজার করার উৎসাহের অন্য ব্যাখ্যা করেছে। মনে করেছে তার বিশেষ কিছু খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই বাজার যেতে চাইছেন। তিনি একবার কেশে নিয়ে বাজারের থলি ছোট ছেলের হাতে সমর্পণ করে প্রস্থান করলেন। চিলতে বারান্দায় বসে বসে চা খেতে খেতে বুঝলেন এ সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। তিনি আর কারও কোনো কাজে লাগবেন না। বেচারি অবসরপ্রাপ্ত বিপত্নী। সেদিন দুপুরে ভাত পাতে কচুর শাক, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এবং ধোকা একসঙ্গে দেখে তার মনটা বিতৃষ্ণায় ভরে গেল। এইসব খাদ্যগুলি তার প্রিয়, তাই এরা ভেবেছে তার এগুলি খেতে মন গেছে। বহু কষ্ট করে সবগুলো একদিনে জড়ো করেছে। বেচারি ওপারের নোটিশ পাওয়া বুড়ো শ্বশুর কতদিন আর বাঁচবে? খাইয়ে মাখিয়ে নাও যে কটা দিন বাঁচে। পাতে খাবার পড়ে রইল। কচুর শাক রাধা প্রথমত একেলে কলেজে পড়া মেয়ের কর্ম নয়, কাঁটা চচ্চড়িও তাই। এত ঝাল দিয়েছে যে নাকের জলে চোখের জলে অবস্থা। ধোকাটা করেছে ভালোই, কিন্তু গিন্নের নানা রকম নিজস্ব তাক বাক ছিল। ধোকায় সামান্য একটু কুমড়ো কি বাঁধাকপি কি ফুলকপি মিশিয়ে দিতেন, জিনিসটা নরম এবং সুস্বাদু হতো। এ ধোকা সে ধোকা নয়। কিন্তু ব্রজকিশোর বাবু এত হৃদয়হীন নন যে সব তাতেই এরকম ভাবে দোষ ধরবেন। তার আসলে বড্ড লেগেছিল এই জন্য যে এরা তাকে অকেজো লোভী পেট সর্বস্ব বৃদ্ধের দলে ফেলে দিচ্ছে। সেই দিন বিকেল বেলায় ব্রজবাবু প্রথম লেকের ধারে গেলেন। বাড়ির থেকে 2-1 গলি পেরিয়ে বড় রাস্তার ওপারে দিব্যি পার্ক, তার মধ্যে টলটলে জলের লম্বা একটি পুকুর, পাড়ে কয়েকটি বেঞ্চি ফেলা। এই হলো লেক। ব্রজকিশোর বাবু লুঙ্গি বদলে ফর্সা ধুতি পরলেন, গেঞ্জি পাঞ্জাবি, একটি হালকা দেখে চাদর গায়ে ফেললেন, হাতে ছড়িটি নিলেন। জলের ধারে একটি বেঞ্চি পুরো বুড়োদের দখলে। ব্রজকিশোর গিয়ে একটু গলা খাকারি দিলেন। নড়ে চড়ে বসে অবিনাশবাবু বললেন, আরে ব্রজ, এসো এসো, খাকড়াচ্ছ কেন? আমাদের পার্টিতে ভর্তি হবে তো মুখ ফুটে বললেই তো হয়। কি বলো বিভূতি? বিভূতিবাবু বললেন, তাই তো। আচ্ছা ব্রজ, তুমি চিরকেলে রসিক না হয় মানছি, তা রস কি এখানেও পকেটে করে আনবে? আমাদের বুড়োহারি আর কত সয়? বিভূতিবাবু চোখ টিপলেন। তার চোখের ইঙ্গিত অনুসরণ করে ব্রজবাবু দেখলেন অদূরে বটগাছের ঝুড়ির আড়ালে একটি আঁচল ও একটি পাঞ্জাবির পাশ পকেট দেখা যাচ্ছে। ব্রজবাবু মুখ ফিরিয়ে নিলেন। বিভূতি, অবিনাশ এবং তৃতীয় ব্যক্তি রাসু এমন খ্যাক খ্যাক করে হাসতে লাগলো যে বটগাছের আড়াল থেকে ছেলে মেয়ে দুটি হঠাৎ উঠে চীনাবাদাম খেতে খেতে সামনে দিয়ে চলে গেল। ছেলেটি মেয়েটিকে বলল, কালে কালে হলো কি রে মন্দিরা, ঘাটের মরাতেও প্যাক দেয়? ব্রজবাবু সবচেয়ে ধারে বসেছিলেন। তার দিকে চেয়েই ছেলেটি বলল। ছেলেটি মুখ চেনা। মনের ভাব মুখে দেখাবার পাত্র ব্রজবাবু নন, কিন্তু মনে মনে তিনি মরমে মরে গেলেন। এরপর ছেলেটির সঙ্গে রাস্তার ঘাটে দেখা হলে সে যে এই ধরনের তাচ্ছিল্যকর মন্তব্য আবার করবে না তার কোনো স্থিরতা নেই। রাসু বলল, যাক বাঁচা গেল। তারপর তোমার বাড়ির খবর বলো, ছেলেরা কবে ভেন্ন হচ্ছে? একদিন তোমাতে গিন্নিতে টেনেছ, তিনি হেসেল টেনেছেন, তুমি বাজার টেনেছ। এবার তো ভাই হাতা বেরি উঠেছে হাতে, তোমার পেনশনটুকু বই সঞ্চয় নেই। কি আছে? ব্রজবাবু উঠে পড়লেন, একটু কেশে মুখে বললেন, ঘুরে আসি। হ্যাঁ এসো, তাই এসো গে। বয়সটা তো খারাপ ভায়া, 60-এর গাঁটটি উতরেছ, 65-তে আর একটি গাঁট চলছে। চলে ফিরে যন্ত্রগুলোকে সচল রাখো, নইলে। ততক্ষণে ব্রজবাবু হনহন করে হাঁটা দিয়েছেন। এর 2-1 দিনের মধ্যেই ব্রজবাবু লাইব্রেরিতে ভর্তি হলেন, মানে সদস্য হলেন, করকরে 20 টাকার নোটখানি দিয়ে। লাইব্রেরিয়ান মানুবাবু প্রিয় বান্ধবী বলে একখানা বই দিলেন।
মুখ গম্ভীর করে ব্রজবাবু বললেন, অন্য একখানা দেখি। মানুবাবু এবার দিলেন তন্ত্রাভিলাষী সাধু সঙ্গ। ব্রজবাবু এবার বললেন, ছেলেদের বই নেই? মানুবাবু বললেন, না দাদু, ছেলেদের বই মেয়েদের বই আমরা আলাদা করি না, ওসব একসঙ্গেই থাকে। ব্রজবাবু বললেন, ছেলে মানুষদের বই নেই, বাচ্চা কাচ্চার? মানুবাবু বললেন, তাই বলুন, ভুটুর জন্য নেবেন? আচ্ছা, এই দুখানা নিয়ে যান। আগের বারের পুজো বার্ষিকী, সব সমান ওজনের সোনার দাম দাদু। মানুবাবুর পুরো গোপ পেকে গেছে, তা সত্ত্বেও তিনি ব্রজবাবুকে দাদু বললেন, যার নাকি গোপ কাঁচা, মাথার পাকা চুল হাতে গোনা যায়, দাঁত পানের ছোপ ধরা হলেও পুরো পাটি আস্ত। ভালো, বলো বাবা বলো। বিপত্নিক হয়ে পড়েছেন, তার উপরে রিটায়ার। এরা তাকে জোর জার করেই রওনা করিয়ে দেবে মনে হচ্ছে। ক্ষুণ্ণ মনে ব্রজবাবু বই দুখানা প্যাকেটে ভরে বাড়ি ফিরলেন। রাতের রুটি তরকারি খেয়ে দরজা বন্ধ করে দিলেন। ব্যাস, নিজের ঘর, নিজের সংসার। দরকার নেই তোর বাজার, দরকার নেই অমন বুড়ুটে কুচুটে ছ্যাঁচড়া আড়ার। ব্রজবাবুর যদি মনোমতো সঙ্গী নাই মেলে, তো ঘরের মধ্যে তিনি থাকবেন তার নিজেকে নিয়ে। দূর করো যত বাজে জঞ্জাল। দু একখানা গল্প পড়তে পড়তে কখন মজে গেছেন ব্রজবাবু নিজেই জানেন না। সারাদিন শুয়ে বসে থাকা, এমনিতে ঘুম আসতে চায় না। গল্প পড়তে পড়তে ব্রজবাবুর ঘুম আরও পালিয়ে গেল। ভূতের গল্প, মজার গল্প, ইতিহাসের গল্প, আচ্ছা আচ্ছা গল্প বানিয়েছে তো এরা। রাত 2টো পর্যন্ত পড়ে বইটিকে মুড়ে ব্রজবাবু এক গ্লাস জল খেয়ে পাশ ফিরে শুলেন। মাথার মধ্যে কিলবিল করছে গপ্প। সেই সব গপ্পই তাকে সে রাত্রে মাথা চাপড়ে চাপড়ে ঘুম পাড়ালো। এমনি নেশা লেগেছে যে পরদিন 12টা থেকেই ব্রজবাবু চান টান সেরে নিয়ে গলা খাকারি দিচ্ছেন। বড় বউ বলল, বাবার সময় জ্ঞানটা গেছে। মেজ বউ বলল, এইভাবেই সব যাবে আস্তে আস্তে। ছোট বউ নিঃশ্বাস ফেলে বলল, আমার দাদুরও ঠিক এইভাবে গিয়েছিল দিদি ভাই, সব থেকে আগে সময় জ্ঞানটাই যায়। এরপর দেখো, খেয়ে বলবেন খাইনি তো, রাতে বলবেন সকাল হলো চা দিলি না। এ আমার নিজের চোখে দেখা আছে গো। বড় বৌমা নিজে হাতে করে ভাত নিয়ে এলো। কোনো মতে খাওয়া সেরে আঁচিয়ে ঘরে দৌড় দিলেন ব্রজকিশোর। আয়নার সামনে টেবিলের ওপর বই পেতে গালে হাত দিয়ে বিভোর হয়ে পড়তে লাগলেন। আজ ব্রজবাবু একখানা গল্প পড়ছেন, তার নাম হৃদয় রঞ্জনের সর্বনাশ। লেখক বুদ্ধদেব বসু। পড়া শেষ হয়ে গেলে তিনি আর একটা আরম্ভ করলেন না, উঠে পায়চারি শুরু করলেন। এই হৃদয় রঞ্জনটি অদ্ভুত মানুষ তো। তার মতো একলা মেসের ঘরে থাকতো। ঘরের দেয়ালে শ্যাতা ধরা নানান ছবি হতো। হৃদয় রঞ্জন সেই দেখে সময় কাটাতো। একবার কোথায় গেছে, এসে দেখে মেস ম্যানেজার ঘর চুনকাম করিয়েছে। দেয়ালের ছবি সব অদৃশ্য। মেস ম্যানেজারকে সে এই মারে তো সেই মারে। ভাবতে ভাবতে ব্রজবাবু শুয়ে পড়লেন। অদ্ভুত লোক তো হৃদয় রঞ্জনটা, এক চোরা টাইপের। দেখতে পেলে তিনি ভাব করতেন ঠিক। দেয়ালের হাল, হ্যাঁ দেয়ালের। বলতে বলতে তার দৃষ্টি গেল তার নিজের ঘরের পশ্চিম দেয়ালে। আচ্ছা, তার ঘরেও তো ছাপছুপ রয়েছে। দেখা যাক তো কোনো ছবি ছাপা হয় কিনা। ইলেকট্রিক ওয়্যার সমকোণে বেঁকে গেছে সিলিং এর দিকে। কৌণিক বিন্দুতে একটি পোর্সিলেনের লাইট শেড, 60 পাওয়ারের বাল্ব ঝুলছে। তার উপর দিকটায় সিলিং ঘেঁষে একটা বেশ বড় ছোপ, নীল নীল সাদা সাদা যেমন হয়। দেখতে দেখতে ব্রজবাবু আপন মনেই বললেন, ধুর। আর সঙ্গে সঙ্গে সিলিং থেকে অদ্ভুত দর্শন একটা লোক তার দিকে কটমট করে তাকালো। লোকটার নাক প্রকাণ্ড, ধনেশ পাখির ঠোঁটের মতো, ঠোঁট জোড়া আড়াআড়ি শোয়ানো, একটা বাংলার পাঁচ, চোখের চারপাশ নীল, মাঝখানে মস্ত বড় মণি জেগে রয়েছে।
মাথাটা টাকে ভরা, খালি কিনারে কিনারে গুচ্ছ গুচ্ছ লাল সাদা চুল। লোকটা কটমট করে তাকিয়ে আছে দেখে ব্রজবাবুর হাসি পেল। বললেন, দূর টাকলু, বলে লক্ষ্য করলেন লোকটার এই রকম চেহারা হলে কি হবে, যাকে বলে রাম বোকা। চোখটা ভেড়ার চোখের মতো, কেমন মায়া হয়। তিনি বেশ নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। প্রায় সমবয়স্ক কিন্তু রাম বোকা একটা লোক যদি ঘরের মধ্যে সারাক্ষণ জেগে থাকে তো কিছু করার নেই, কাল আবার দেখা হবে। খুব ভোরবেলায় ব্রজকিশোর বাবুর ঘুম ভেঙে গেল। বেশ ঝরঝরে তরতরে লাগছে শরীরটা। সূর্য এখনো ওঠেনি, শুয়ে থাকতে ইচ্ছে করল না। ব্রজবাবু উঠে পড়ে মুখটুক ধুয়ে ফেললেন, জামা কাপড় পরে বেরিয়ে পড়লেন। এত ভোরে পার্কে কেউ কেউ বেড়াচ্ছে বটে, কিন্তু আড্ডা দেবার মেজাজে কেউ নেই। হন হন করে হাঁটছে সব, প্রাণের দায়। ব্রজবাবুও হাঁটতে লাগলেন, ধীরে সুস্থে, পাখির ডাক শুনতে শুনতে, ভোরের হাওয়া খেতে খেতে, গাছের পাতার আড়ালে সূর্য ওঠা দেখতে দেখতে। রোদ একটু চড়া হতেই তিনি পকেট ঘড়ি বার করে দেখলেন 6:30। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে খিলটি তুলে দিলেন। ছেলে বউরা জাগলেও এখন সব যে যার বাথরুমে। কারণ নজর পড়েনি, বাইরের দরজা খোলা ছিল। ব্রজবাবুর মনে হলো পরদিন তিনি তালা দিয়ে বেরোবেন। সকালবেলায় তাকে এমন ভবিযুক্ত দেখে বড় বউ মুখ তুলল। বাবা কি কোথাও বেরিয়েছিলেন? হ্যাঁ, এই মানে একটু দরকার ছিল। ব্রজবাবুর স্বভাবটাই এমনি, যা সত্য কথা সেটাকে কিছুতেই বলতে পারেন না। পারেন না মানে এদের কাছে পারেন না, একটু ঘুরিয়ে বলেন। বেড়াতে বেরিয়েছিলুম, প্রাতঃভ্রমণে গিয়েছিলুম, এ ধরনের কথা বলতে যেন ভীষণ লজ্জা। তবে 2-4 দিনের মধ্যেই বাড়ির সবাই ধরে ফেলল। মুখ টিপে হেসে মেজবউ বলল, বাবা এরকম গুজগুজে স্বভাবের কেন বলো তো দিদি? বড় বউ বলল, মা ছাড়া আর কাউকে বাবা ঠিক কথাটা বলতে অভ্যস্ত নন, লক্ষ্য করে দেখো, স্বভাব। পান মুখে ব্রজবাবু বিছানায় কাত হয়েছেন, পূবে মাথা পশ্চিমে পা, হাতে বই। আগের বই দুটি আদ্যপান্ত শেষ হয়ে গেছে। ফেরত দিয়ে ব্রজবাবু আরো 2টি ছেলেদের বই এনেছেন ভুটুকে লুকিয়ে। ড্রয়ারে চাবি দিয়ে রাখেন, নইলে ও ছেলের হাত থেকে আর বই উদ্ধার করতে পারবেন না। হঠাৎ মনে পড়ে গেল। ব্রজবাবু হাসি হাসি মুখে পশ্চিমে দেওয়ালে সিলিং ঘেঁষে তাকালেন। কি হে টাকলু, রাম পাখি? ওমা, টাকলুটা নেই তো। তার গাধা বোকা চোখ নিয়ে টাকলুটা অদৃশ্য হয়ে গেছে। অনেকক্ষণ তাকিয়ে চশমা মুছে এদিক ওদিক চারদিক থেকে ঘাই মেরে মেরেও ব্রজবাবু লোকটার হদিশ করতে পারলেন না। তারপর হঠাৎ শক খেয়ে ব্রজবাবু বিছানায় চিত হয়ে পড়লেন। সিলিং এর কোণ থেকে এক সাংঘাতিক মেয়ে তার দিকে চেয়ে রয়েছে। তিকোনো নাক, ইয়া লম্বা লম্বা চোখ, চোখের পাতা, লম্বা নিটোল ঘাড়, ঠোঁট ঈষৎ ফাঁক, চোখে কটাক্ষ, ঠোঁটে কৌতুকের হাসি, ঘাড় পর্যন্ত স্পষ্ট বোঝা যায়। তারপর আস্তে আস্তে সব কেমন আবছা হয়ে গেছে। ব্রজবাবু কোনোদিন গিন্নি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাননি। এখন গিন্নি নেই, জানতে পারলে তিনি কি মনে করবেন? কিন্তু ব্রজবাবুর উপায় নেই। চোখ খুললেই সামনে ঘাড় বেঁকিয়ে হাসছে মেয়ে ছেলেটি। আহ, গেল, যাহ, কি বিহায়া রে বাবা। ব্রজবাবু বেশ শব্দ করে পাশ ফিরে শুয়ে পড়লেন, পাশ বালিশটি জড়িয়ে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, তিনি আবার চিত হলেন। বইটি তুলে পড়তে আরম্ভ করলেন। তারপর যেই পাতা উল্টে উপর দিকে তাকিয়েছেন, অমনি দেখলেন মেয়েটা নাচছে। গলার তলায় যেখানটা আবছা আবছা মতো ছিল সেখানটা স্পষ্ট হয়ে গেছে। মুখটা চেনা চেনা। অনেক ভেবে তিনি মনে করতে পারলেন গিন্নি যে কি সব সিনেমা পত্রিকা নিতেন তারই কোনোটাতে মেয়েটিকে দেখে থাকবেন তিনি। গিন্নি ঘরে না থাকলে ড্রয়ার থেকে বার করে উল্টে পাল্টে দেখতেন। পায়ের শব্দ শুনলেই ড্রয়ারে ঢুকিয়ে রাখতেন আবার। খুব কৌতূহল হলো।
চোখের ওপর হাত চাপা দিয়ে আঙুলের ফাঁক দিয়ে মেয়েটাকে দেখতে থাকলেন তিনি। ঝিরিঝিরি বাকলের মতো গাছের পাতা দিয়ে করা একটা খাটো ঘাগড়া পড়েছে। নিটোল পা দুটি নাচের ভঙ্গিতে বেরিয়ে আছে। হাতে কি একটা মুদ্রা মতো, ঠিক নাচ নয়, অঙ্গভঙ্গি। এমন অঙ্গভঙ্গি না! ব্রজবাবুর রক্ত গরম হয়ে যাচ্ছে। তিনি চোখ থেকে হাত সরিয়ে নিলেন। ভালো করে দেখতে দেখতে কেমন একটা অসহ্য পুলকে অবশ হয়ে আসতে লাগলেন। তারপর কখন ঘুমিয়ে পড়েছেন জানেন না। কিছুদিন এমন হলো, ব্রজবাবুর আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। দালানে ভাত খেতে যান, বারান্দায় একটু রাস্তা দেখেন বসে বসে, কিন্তু ওই পর্যন্তই। কতক্ষণে ঘরে ঢুকবেন, কতক্ষণে দরজা বন্ধ করবেন, যেন তিনি হাপিত্তেশ করে বসে থাকেন। এত আগ্রহ, এত পুলক যে তার ৬৭ বছরের শরীরে মনে ছিল তা তিনি জানতেন না। বউরা বলা বলে করতে লাগলো, বাবাকে ডাক্তার দেখানো দরকার। ছেলেরা বলল, কোনো নির্দিষ্ট কমপ্লেন নেই, ডাক্তারে কি করবে? বউরা বলল, নাই থাক, থাকলেও তো বলবেন না। আমরা বাবা পরের বাড়ির মেয়ে, লোকে ৫ কথা বলবে কিছু হয়ে গেলে। অগত্যা ডাক্তার এলেন। এক গলি পরে বসেন। ছোট ছেলে ডেকে আনলো। ব্রজবাবু বিকেলে বারান্দায় বসে আছেন। ডাক্তার এলো। কি খবর দাদু? এই ডাক্তার তার ছেলের বয়সী ঠিকই। মেসোমশাই বললে আপত্তি ছিল না, কিন্তু আজকাল কেউই তাকে দাদু ছাড়া ডাকছে না। ডাক্তারের কোলকুজো চেহারার দিকে তাকিয়ে ব্রজবাবুর হাসি এলো। এরপর তার নিজের ছেলেরাই না তাকে দাদু ডাকে। ব্রজবাবু বললেন, তুমি এদিকে কি মনে করে? এদের কারো শরীর টরীর খারাপ নাকি? ডাক্তার বলল, খারাপ না না, আপনাকেই একটু চেক আপ করতে এলুম। চেক আপ? আমাকে কেন? আমার হয়েছেটা কি? চেক আপের আবার হওয়া হবে কি? ভালো করে দেখে শুনে ডাক্তার বলল, বাহ, ভালো আছেন তো, খুব চনমনে। খিদে হয়? দিব্যি। ঘুম? চমৎকার। কোনো অস্বস্তি? ঠিক আছে। প্রেশারটা একেবারে মার্জিনে আছে, ও কিছু না, পাতে নুনটা খাবেন না। যাবার সময় কলকুজো ডাক্তার ছেলেদের ডেকে হেসে বলে গেল, আপনাদের বাবা আপনাদের চেয়ে অনেক ভালো আছেন। কদিন ধরে ব্রজবাবু সিলিংয়ে আর সিনেমার মেয়েটিকে দেখতে পাচ্ছেন না। মনটা খারাপ হয়ে রইল ২-৩ দিন। তারপর হঠাৎ নিজেই নিজে বললেন, ধুর তেরি, এই বয়সে আর অত ধকল সয় না, গেছে তো বেঁচেছি। ব্রজবাবু আবার ভোরবেলা উঠে সদরে তালা দিয়ে প্রাতঃভ্রমণে বেরোতে লাগলেন। ছেলেরা নিঃশ্বাস ফেলল। বউরা বলল, যাক। দুপুরে ঘুমোলে আজকাল আর ব্রজবাবু রাতে ঘুমোতে পারেন না, তাই দুপুরটা প্রাণপণে বই নিয়ে, পত্রপত্রিকা নিয়ে জেগে থাকেন। যদিও ভাত খাবার পর একটা টুল আসে। যাই হোক, দুপুরে জেগে থাকার জন্যই বলা যায় রাতের ঘুমটা নিশ্ছিদ্র হয় ঠিক 10টা থেকে 5টা। সেদিন মাঝ রাতে ঘুম ভেঙে গেল। ব্রজবাবু বাথরুম গেলেন, জল খেলেন, তারপর চটিটি পাপোশের ওপর খুলে চিত হয়ে শুলেন। পূবে মাথা, পশ্চিমে পা। চোখ খুলতেই ব্রজবাবু ভিমড়ে খেলেন। পশ্চিমের দেওয়ালে এক ভয়ঙ্কর পুরুষ, ইয়া গোপ, ইয়া বুকের পাটা, ঝাঁকড়া চুল, তার শেষ কোথায় দেখা যায় না, তার দিকে তাকিয়ে আছে ভীষণ রুষ্ট চোখে। ভয়ে ব্রজবাবু চোখ বুঝলেন, কিন্তু বুঝলে কি হবে, সেই মুখ সারাক্ষণ ভাসছে চোখের মধ্যে। ব্রজবাবু উঠছেন, জল খাচ্ছেন, শুচ্ছেন, বসছেন, স্বস্তি পাচ্ছেন না। বারান্দার দিকের দরজা খুলতে সাহস হচ্ছে না। যদি ওই রকম রাক্ষসের মতো কোনো চোর বা ডাকাত। হঠাৎ মনে পড়ল, বারান্দা তো রড আয়রনের জালি ঢাকা। ব্রজবাবু তড়াক করে উঠে বারান্দায় চলে গেলেন। ঘরের দরজাটিতে শেকল দিলেন, আরাম চেয়ারটা পাতলেন, বাকি রাত সেখানেই আশ্রয় হয়ে কাটিয়ে দিলেন। সকালবেলা তাকে বারান্দায় গভীর ঘুমে আচ্ছন্ন দেখে বড় বউ বলল, কাল যা গরম গেছে, দিল্লি লখনৌকেও হার মানায়। কিন্তু
দ্বিতীয় এবং তৃতীয় দিনও ব্রজবাবু বারান্দায় রাত কাটালেন। দুপুরবেলা ঘরের দরজা খোলা রাখেন, বই পড়েন, কোনো দিকে তাকান না, কিন্তু রাত্রিরে শুনশান। প্রচন্ড ভয়ে ব্রজবাবুর মতো লোকও দিশেহারা হয়ে যান। চতুর্থ দিন মাঝরাত্রে বৃষ্টি এলো, উবে ছাট। জালের মধ্যে দিয়ে ছাট এসে ব্রজবাবুর জামা কাপড় ভিজিয়ে দিতে লাগলো। বুড়ো বয়সে কি ব্রজবাবু শেষে নিউমোনিয়ায় পড়বেন? বুক ভরে একটা দম নিয়ে ব্রজবাবু বীর পুরুষের মতো ঘরে ঢুকলেন। গামছা দিয়ে গায়ের জল মুছলেন, ফতুয়া বদলালেন, তারপর শুয়ে পড়লেন। প্রথমে তাকালেন না, মনে মনে বললেন, হ্যাঁ, একটা ছায়া, তার চেয়েও কম একটা ছোপ কদিন পরই পাল্টে যাচ্ছে, তাকে আবার ভয়, তুমিও যেমন। পুরো চোখ খুলে সিলিং এর দিকে তাকালেন ব্রজবাবু, কিছু নেই। সিলিং দিয়ে লম্বা রেখার জল পড়েছে, ভয়ানক মুখ মুছে গেছে, কিছু সাদা কিছু নীল অর্থহীন দেয়াল। ব্রজবাবু খুব নিরাশ হলেন। কিছু না থাকার চেয়ে কি ভয় থাকাও ভালো। সেই রাত্রিতে ব্রজবাবু ঘুমোতে পারছেন না, কারণ সব শূন্য। তার দেওয়ালে কোনো লিখন নেই। অবশেষে তার ঘরের ভেতর থেকেই কে যেন তাকে প্রশ্ন করলো, বেশ তো ব্রজ, কি তুমি দেখতে চাও বলো? ওই দানব, ওই সিনেমার মেয়ে, না ওই বোকা, নাকি আর কিছু? বলো বলো, বলে ফেলো। ব্রজবাবু বললেন, না না, ওসব তো দেখা হয়ে গেছে, নতুন কিছু দেখাও, নতুন কোনো মুখ। আমার নিজস্ব মুখ, সেটা আমি এখনো দেখিনি। আয়নায় একরকম দেখি, গিন্নির চোখে একরকম দেখতুম, ছেলে বউ নাতি নাতনিদের চোখে আবার আর এক রকম দেখি। বাইরের লোকের ডাকে আমি সাড়া দিতে পারি না, তারা কাকে ডাকে আমি আদেও বুঝতে পারি না। দেওয়ালের উপর যদি একবার আমার সঠিক মুখটি ফুটে উঠত। ঘরের মধ্যে থেকে স্বর বলে উঠল, এতদিন তো তাই তোমায় দেখাচ্ছিলুম। ব্রজবাবু চমকে উঠলেন। কে কে ওখানে? কে কথা বললে? সাড়া দাও। কেউ সাড়া দিল না। ব্রজবাবু খাটের তলা, আলমারির পেছন, টেবিলের তলা সব ভালো করে খুঁজে এলেন, কোথাও আবার কেউ না লুকিয়ে থাকে। না, নেই, কেউ নেই। তখন তিনি আবার চটি খুলে পা মুছে ফতুয়াটি দ্বিতীয়বার বদলে, কেননা খোঁজাখুঁজিতে ফতুয়া ঘামে ভিজে গেছে, পালঙ্কে এসে শুলেন, পূবে মাথা পশ্চিমে পা। বললেন, তাহলে তোমাকেই দেখাও। তুমি কে? তোমাকেই দেখি। ব্রজবাবু কি দেখেছিলেন জানি না, কিন্তু পরদিন মুখের মৃদু মধুর হাসিটি দেখে সবাই বলল, বেশ গেছেন, সুখ স্বপ্ন দেখতে দেখতেই গেছেন। পুণ্যবান লোক তো। সবসময়ে জীবন দিয়ে চেনা যায় না, মৃত্যু দিয়েও কখনো কখনো চিনতে হয়। আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।